আসসালামু আলাইকুম। কেক ডেকোরেশনের পাশাপাশি আপনাদেরকে একটি গল্প শোনাবো। তাহলে চলুন শুনে নেওয়া যাক। নিজের রুমে বসে আছি, হঠাৎই রান্নাঘরে আমার ভাবি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তোমাদের লজ্জা হওয়া উচিত এভাবে অন্যের উপর বসে বসে খাওয়ার কারণে। তোমার স্বামী তো কিছু করে না, উল্টো সারাদিন বখাটে ছেলেপেলেদের মতো টই টই করে ঘুরে বেড়ায়। আর কতদিন এভাবে খাবে? আমার স্বামী তো আর তোমাদের জন্য বস্তা ভরে কামাই করে না, তাই না? তুমি তোমার স্বামীকে বুঝিয়ে বলবা একটু। জায়গা জমির ভাগ পেয়েছো বলেই যে অন্যের কামাই খাবে, এটা কেমন কথা? তোমরা আলাদা হয়ে যাও, নয়তো আমরাই আলাদা হয়ে যাব, বুঝছো? ভাবির এমন কথায় রাইসা বেশ ইতস্ত ভঙ্গিতে বলল, না না ভাবি, আপনারা কেন আলাদা হবেন? বড় ভাইয়া সেই তরুণ বয়স থেকে এই বাড়ির প্রতিটা মানুষকে নিঃস্বার্থভাবে দেখে এসেছে। সেই হিসাবে আপনারাই এই বাড়ির উপযুক্ত অংশীদার। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার দেবরকে অচিরেই একটি চাকরি না হোক, অন্ততপক্ষে একটি কাজ হলেও করতে বলবো। আর আমারও লজ্জা হয় এভাবে অন্যের উপর বসে বসে খেতে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই আমরা আলাদা হয়ে যাব। ভাবি কিছুটা নাক সিটকানোর ভঙ্গিতেই বললেন, তাই যেন হয়। আমি এই ঘর থেকে তাদের কথোপকথন শুনে আমার মনের মধ্যে প্রবল জেদ চেপে বসলেও সেটা বাহিরে প্রকাশ করার আর সাহস পেলাম না, কারণ এমনিতেই ভাবি তো ঠিকই বলেছেন যে আমি কোনো কাজ করি না। তবে একটি চাকরির জন্য যে কম চেষ্টা করে যাচ্ছি তাও কিন্তু মিথ্যে নয়। তাছাড়া এভাবে প্রতিনিয়তই আমার স্ত্রীর অপমানিত হওয়াতে আমার মনেও বারবার কড়া নাড়ে। ভাবির কাছ থেকে এমন অপমানজনক কথা শুনে প্রত্যেক মেয়েরই তার স্বামীর প্রতি ভয়ানক রাগ ঝগড়ার কথা চিন্তা ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, রাইসা রান্নাঘর থেকে আমাদের রুমে এসে নির্লিপ্ত ভঙ্গিতে গোসলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হলো এতক্ষণ যাবৎ ও ভাবির মুখ থেকে যেই কথাগুলো শুনলো সেগুলো সে গায়েই মাখেনি। নীরবতা ভেঙে আমি বললাম, ভাবি কি বলল তোমাকে? রাইসা জানে ভাবির সমস্ত কথাই আমি শুনেছি, তবু সে আলনার কাপড়গুলো গোছাতে গোছাতে বলল, কি আর বলবে, প্রতিদিন যা বলে সেটাই বলেছে। তোমার খারাপ লাগে না এসব শুনলে? লাগে মাঝে মধ্যে, তবে স্বামীর অসহায়ত্ব তো দেখতে হবে, তাই না? তুমি তো চাকরির জন্য চেষ্টা করছোই, যদি না করতে তবে বেশি খারাপ লাগতো। মেয়েটির এমন কথায় আমি ওর মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকি এবং প্রতিবারই মনে হয় প্রভু হয়তো ওকে এক্সট্রা কোনো উপকরণ দিয়েই তৈরি করেছেন। রাইসার মতো এতটা ধৈর্যশীল মেয়ে বাস্তব জীবনে আমি খুব কমই দেখেছি। আমি তখন সবে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বাবা মারা গিয়েছিলেন আমার শিশুকালেই, আর সেই থেকেই আমার বড় ভাই আমাদের মা ছেলের এই ছোট্ট সংসারের হাল ধরেছিলেন। আমার মা যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়েছিলেন, তখনই তিনি বড় ভাইয়ের কাছে এক অনাকাঙ্ক্ষিত আবদার করে বসেন। মায়ের ইচ্ছা ছিল মৃত্যুর আগে আমার বিয়ে দেখে যাওয়া, কিন্তু অমন ছাত্র অবস্থাতে এই যুগে বিয়ে করাটা স্বাভাবিকভাবেই সমাজের শিক্ষিত মানুষের নিকট চোখে বিঁধে যাওয়া কাটা বই কি কিছু নয়। তবুও আমার হাজারো অনিচ্ছা সত্ত্বেও বড় ভাইয়া অনেক খোঁজাখুঁজির পর রাইসার মতন এমন নমনীয় মনের অধিকারী মেয়েকে আমার বউ বানিয়ে আনেন। যদিও কোনো
পরিবারই এমন অপরিপক্ক অনার্স পড়ুয়া ছেলের কাছে নিজেদের মেয়েকে সমর্পণ করতে চাননি, কিন্তু আমার স্ত্রীর বাবা না থাকায় ওর পরিবার অনেকটা সুযোগ সন্ধানীর মতোই নিজেদের মেয়েকে এ বাড়িতে বউ রূপে পাঠিয়ে দেন। আমার মা মারা যাওয়ার পর থেকেই আমাদের প্রতি ভাবির হিংসা বিশেষ ক্রমেই বাড়তে থাকে। কারণ একে তো আমি কোনো কাজ করি না, এর মধ্যে আবার বড় ভাইয়ের ওপর বসে বসে আমি এবং রাইসা ফ্রিতেই খাচ্ছি। স্বভাবতই এগুলো কোনো নারী মেনে নিবে না। সেখানে ভাবির কথা তো বাদই দিলাম। রাতে আমি আর রাইসা নিজেদের রুমে বসে গল্পগুজব করছি। হঠাৎই ভাইয়ার রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে দুজনেই কানটা একটু খাড়া করলাম। যতটুকু বুঝতে পারলাম যে ভাবি আমাদের ব্যাপারেই ভাইয়ার সাথে ঝগড়া করছে। এক পর্যায়ে ভাইয়া ঝগড়ার মাঝেই ভাবির গালে চড় বসিয়ে দিলেন। অবস্থা ক্রমেই বেগতিক হচ্ছে দেখে আমরা আর এক মুহূর্ত দেরি না করে তাদের রুমে পাড়ি জমাই। আমাদের দেখে ভাবির রাগের মাত্রাটা বোধহয় আরো একটু বাড়ল। তিনি অনেকটা আকট কণ্ঠে আমাদের শুনিয়ে ভাইয়াকে বললেন, তোমার ভাই আর ভাইয়ের বউয়ের প্রতি যখন এতই দরদ উতলিয়ে পড়ছে, তবে তাদের নিয়েই তুমি এ বাড়িতে থাকো। আমি কালই বাপের বাড়িতে চলে যাব। এই বলেই যখন তিনি রুম থেকে বের হতে যাবেন, তখনই রাইসা তার হাত ধরে থামাতে গিয়েও ব্যর্থ হলো। তিনি অনেকটা ঝাড়ি দিয়েই রাইসার হাতটি ছুটিয়ে হন হন করে বের হয়ে গেলেন। এমন পরিস্থিতিতে দেখে আমি ভাইয়াকে শান্ত স্বরে বলে উঠলাম, ভাইয়া আমি একটা কাজ পেয়েছি, কালই রাইসাকে নিয়ে অন্যথায় পাড়ি জমাবো। তুমি আর চিন্তা করো না এসব নিয়ে। দূর, কি বলিস? তোর ভাবির কথায় কি সবকিছু হবে নাকি? এই বাড়িতে আমার যেমন অংশীদারিত্ব আছে তেমনি তোরও আছে। তুই এখানেই থাকবি, ও যা বলার বলুক। থাক, আমরা চাই না আমাদের কারণে তোমাদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি হোক। আর এই বাড়িতে আমার অংশীদারিত্ব আছে, সেটা আমি অস্বীকার করছি না। তবে তুমি এই পর্যন্ত আমাদেরকে যেভাবে নিঃস্বার্থভাবে দেখে এসেছো, সেই তুলনায় এই বাড়িতে তোমাদের থাকার যৌক্তিকতাটুকুই বেশি। আমরা তো মাঝে মধ্যেই বেড়াতে আসবো, তুমি একদম চিন্তা করবে না আমাদের নিয়ে। সেদিন ভাইয়াকে অনেক আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বললেও পরবর্তীতে বাড়ি ছেড়ে চলে আসার পর বাস্তবতার কঠিনতা তার মাঝে ভালোই আটকে গিয়েছিলাম। একজন শিক্ষিত ছেলের সিএনজি চালানোটা যে কতটা অপমানজনক ছিল সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতাম। তবুও কোনো কাজই অসম্মানের নয়, এই ধারণা মনে পুষে রেখে এবং আমার স্ত্রী এই অসহায়ত্বের মাঝেও আমার পাশে থাকায় নিজের মনে এক অন্যরকম প্রশান্তির অনুভব করতাম। তবে এত কিছুর মাঝেও আমাদের সংসারে সুখের কোনো কমতিই ছিল না। একটা সময় প্রভুর কল্যাণে আমি বেশ ভালো বেতনের একটি চাকরিও পেয়ে যাই। সেদিন আমার মনে হয়েছিল ভালো কিছু পেতে হলে অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্পই নেই। অফিস থেকে বাসায় ফিরেছি, হঠাৎই ভাইয়ার নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই অপর পাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে আমার ভাবি বলে উঠলেন, তুমি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আসো, তোমার ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছেন, প্লিজ তাড়াতাড়ি আসো। ভাবির কথা শুনে আমি অনেকটা নাওয়া খাওয়া ভুলেই আমার স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে রওনা দিই। শেষ পর্যন্ত অজস্র চেষ্টা করার পরও ভাইয়াকে বাঁচাতে পারিনি। ভাইয়ার এভাবে অকাল মৃত্যুতে অস্বভাবতই আমার কষ্টের মাত্রাটা বেশ
তীক্ষ্ণ ছিল বটে। আমার স্ত্রীরও যেন একমাত্র ভাসুরের এমন মৃত্যুতে কষ্ট লোপন্ন করে নি তাও কিন্তু নয়। ভাবি বারবারই অতি শোকে মুছা যাচ্ছিলেন, আর আমার দুই ভাতিজিও বাবার এমন মৃত্যুতে কাঁদতে কাঁদতে চোখের অবশিষ্ট জলটুকু ছুঁয়ে ফেলেছিল। ভাইয়ার মৃত্যুর 2 মাস চলে গেছে, এমনকি এখন পরিস্থিতিটাও বেশ স্বাভাবিক হয়ে গেছে। আজ রাতে যখন ঘুমানোর প্রস্তুতি নিব, ঠিক তখনই রাইসা আমাকে বলে উঠল, শোনো, ভাবি আজ কল দিয়েছিল। কেন? না মানে, শিমুর স্কুলের কয়েক মাসের বেতন নাকি বকেয়া রয়ে গেছে। ওর বেতন না দিলে নাকি স্যারেরা পরীক্ষা দিতে দেবে না। তাই তোমার কাছে কিছু টাকা চেয়েছিল ধার হিসাবে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কাল বিকাশে পাঠিয়ে দিও। এর কিছুদিন পর হঠাৎই এক অচেনা নাম্বার থেকে আমার ভাতিজি আমাকে ফোন দিয়ে বলল, চাচু, এক লোক আমাদের বাসায় সবকিছু নিয়ে যেতে এসেছে। ওই লোক নাকি আম্মুর কাছে টাকা পেত। তুমি তাড়াতাড়ি আসো। ভাতিজির ফোন পেয়ে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, বরং তৎক্ষণাৎ রাইসাকে নিয়ে সেখানে রওনা দিলাম। উপস্থিত হতেই দেখতে পাই ভাবি সেই লোকের নিকট অজস্র আকুতি মিনতি করছে, কিন্তু লোকটি কোনোভাবেই তার কথা না শুনে কিছু লোক নিয়ে ঘরের দামি দামি আসবাবপত্রগুলো রাস্তায় ভরছে। আমি এমন কাণ্ড দেখে এগিয়ে গিয়ে লোকটিকে বললাম, ওই মিয়া, আর একটা জিনিসে যদি হাত লাগে তাহলে খবর আছে। সবগুলো জায়গা মতো রাখেন। কত টাকা পাবেন বলেন? 10,000। ওকে, এই নেন। আর সবকিছু জায়গা মতো রেখে এখনই বাসা থেকে বের হন। অতঃপর লোকটি চলে যেতেই ভাবি কান্নায় রাইসার ওপর ঢলে পড়লেন। পরক্ষণে কান্নামাখা স্তরে বললেন, তোমরা যদি আজ না আসতে তবে আমার যা সম্মান ছিল তার সাথে সাথে ঘরের মালামালও ওরা নিয়ে যেত। আচ্ছা, আমি থাকতে আপনি ওদের থেকে টাকা ধার নিতে গেলেন কেন? আমি কি মরে গিয়েছি নাকি? তোমার কাছে আর কত টাকা ধার চাইবো বলো? তোমাদেরকে আমি এতবার অপমান করার পরও তোমরা কিছু মনে না করে আমাকে টাকা ধার দিয়েছিলে। আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি আজ সত্যি এই দুটো মেয়েকে নিয়ে অসহায়। রাইসা তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাবি, বড় ভাইয়া আমাদের যে কতটা সাহায্য করেছিল সেটা আমরা ভুলে যাইনি। আর আপনার দেবর আপনাকে কোনো টাকা ধার দেয়নি, বরং এগুলো নিজের দায়িত্ববোধ থেকে এমনিতেই দিয়েছে, আর ভবিষ্যতেও দিয়ে যাবে। রাইসার কথায় আমি তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলাম না, কারণ মেয়েটি এমনি যে কখনোই নিজের মনে কোনো প্রতিশোধের আগুন প্রজ্বলিত করে না। আমার যদিও ভাবির মতো এমন অহংকারী মহিলার দায়িত্ব গ্রহণের ব্যাপারে কোনো ইচ্ছাই ছিল না, তবে আমার এমন নমনীয় হৃদয়ের অধিকারী স্ত্রীর সিদ্ধান্তে আদৌ আমার পক্ষে রিজেক্ট করা সম্ভব নহে। সত্যি এমন হিংসা বিদ্রোহহীন মনের অধিকারী মেয়ে সমাজে খুব কমই আছে। তবে এই কথাও চিরন্তন সত্য যে সময় সবার সব সময় এক যায় না। একটা সময় ভাবি আমাদের অপমান করে বাড়ি ছাড়া করেছিল, আজ তিনি কিনা আমাদের ওপর নির্ভরশীল। ইহা সত্যি প্রভুর এক অদ্ভুত লীলা খেলাই বটে।